নমস্কার, জেলার খবর অন দ্য স্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। আর শুরুতেই যেদিকে নজর থাকবে, আমরা দেখিয়েছিলাম গতকাল থেকেই কিন্তু রেমাল আছড়ে পড়ার আগের মুহূর্তে এবং রেমাল মধ্যরাতে আছড়ে পড়ার পর ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি আমরা দেখিয়েছি এবং বিস্তীর্ণ জায়গায় বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি পড়ছে এবং রেমালের জেরে কিন্তু বেশ কিছু জায়গায় ঝড়ের কারণে গাছ ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং সেই কারণের পরে কিন্তু দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গতেও কিন্তু দক্ষিণবঙ্গের পরে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেই কারণেই কিন্তু রেমালের কারণে ইতিমধ্যেই কিন্তু আগাম সতর্ক রয়েছে রায়গঞ্জ এবং সেই কারণের জন্য উত্তরবঙ্গের রায়গঞ্জে কিন্তু আগাম সতর্কতা জারি করা হয়েছে, চালু করা হয়েছে কন্ট্রোল রুম। শহর লাগোয়া এলাকায় ঝড় বৃষ্টিতে কোনো বিপত্তি ঘটলে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে ফোন করতে পারবেন নাগরিকরা এবং এমনটাই জানিয়েছে রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। এবং এই ঝড়ের প্রভাবে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় বা রেমালের জন্য যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় গোটা রায়গঞ্জবাসীকে, সেই জন্য কিন্তু আগাম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। বিক্রম, দেখো যেমনটা আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গে এবং রেমালের যে প্রভাব, রেমাল আছড়ে পড়ার পরে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি চলছে, তার সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। সেক্ষেত্রে রেমাল কিন্তু ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করেছে বাংলাদেশের দিকে এবং অগ্রসর হওয়ার পরে কিন্তু সেই শক্তি ক্ষয় হচ্ছে তার, কিন্তু তারপরেও কিন্তু আগাম সতর্ক বার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কিভাবে প্রস্তুত রয়েছে উত্তরবঙ্গের রায়গঞ্জ পুরসভা? দেখো অনন্যা, গতকাল থেকে কিন্তু রেমালের যে তাণ্ডব সেটি শুরু হয়ে গেছে রায়গঞ্জের। সেই ক্ষেত্রে শুরু না হলে পরেও রায়গঞ্জ পৌরসভা কিন্তু তার থেকে আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছে। আজ সকাল থেকেই কিন্তু রায়গঞ্জ ঝোড়ো হাওয়া ছিল এবং দমকা হওয়ার দাপট কিন্তু ভালোই ছিল, যেই ক্ষেত্রে কিন্তু আজ রায়গঞ্জ শহরের দুটি জায়গায় কিন্তু বড় বড় গাছ উপড়ে পড়ে গেছে। সেখানে কিন্তু রায়গঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড তুলসীতলা এলাকায় কিন্তু একজন ব্যক্তি আহত হয়েছে এবং পরবর্তী যে ঘটনা ঘটেছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে হাসপাতালে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে এমএসবিপি বসেন এবং সুপাররা বসেন, সেই বিল্ডিংয়ের উপরে কিন্তু একটি গাছ ভেঙে পড়ে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই মেডিকেল চত্বর এলাকার কিছু লোকজন কিন্তু আতঙ্ক সৃষ্টি হয় এবং তারপর থেকেই কিন্তু রায়গঞ্জ পৌরসভায় জরুরি মিটিং বসানো হয়, ডিজাস্টার ম্যানেজমেন্টদেরকে নিয়ে মিটিং বসানো হয় এবং সেখানে থাকেন ইলেকট্রিক দপ্তরের লোকজন এবং সেই ক্ষেত্রে পৌরসভা কর্তৃপক্ষ একটি জরুরি হেল্পলাইন নাম্বার তৈরি করেন এবং একটি কন্ট্রোল রুম তৈরি করেন। সারা রাত এই কন্ট্রোল রুমের নাম্বার খোলা থাকবেন এবং সারা দিন খোলা থাকবে, 24 ঘন্টা কিন্তু সেখানে ফোন করলে পরে সাধারণ মানুষ পরিষেবা পাবে। রায়গঞ্জ শহরের না, শুধু রায়গঞ্জ শহরের আশেপাশের যে সমস্ত পঞ্চায়েত এলাকাগুলি রয়েছে সেই এলাকার মানুষরাও কিন্তু এই সুবিধা পাবে। পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার তরফ থেকে সন্দীপ বিশ্বাস যিনি বলেছেন যে তৎপরা তারা আছেন এবং প্রত্যেকটা আপডেট রায়গঞ্জ শহর এবং রায়গঞ্জ এলাকার আশেপাশের যে সমস্ত গ্রামগঞ্জ রয়েছে সেখানকারও কিন্তু সমস্ত খতিয়ে দেখছেন এবং নিজে তিনি বলেছেন যে আমি নিজেও থাকবো, গোটা রাত যদি ঝড় হয় তাহলে আমি গোটা রাত পৌরসভাতে থাকবো এবং কোনোরকম কোনো অসুবিধা সাধারণ মানুষের যেন না হয় সেই দিকে চিন্তা করে কিন্তু এই সমস্ত কাজ করছে। পাশাপাশি জানার চেষ্টা করব বিক্রম, আরো একটি বিষয় জানার চেষ্টা করব যে আমরা যেমনটা দেখেছি যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু আজ সকাল থেকেই কিন্তু একটা ঝোড়ো বাতাস বইছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি সতর্ক বার্তা দিয়েছে, ঠিক কবে থেকে হতে পারে বৃষ্টি বা কখন থেকে হতে পারে বৃষ্টি? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু উত্তরবঙ্গকে সতর্ক করে দিয়েছে। আজ থেকেই কিন্তু সোমবার থেকেই কিন্তু বৃষ্টি হওয়ার কথা রয়েছে, কিন্তু আজ থেকে যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ঝিরিঝিরি কিছু কিছু সময় মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডা হাওয়াও কিন্তু বইছে এবং এই ক্ষেত্রে বলা যেতেই পারে যে ঠান্ডা হাওয়া আর বাতাস যেভাবে বইছে যে আজ রাতের মধ্যেই কিন্তু যে ঝড়, সেই ঝড়ের কিন্তু প্রভাব কিছুটা কিন্তু উত্তরবঙ্গ করতে পারে। বিভিন্ন জায়গায়
পৌরসভা যে রয়েছে সেই পৌরসভাগুলিতেও কিন্তু পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে এবং পাশাপাশি উত্তরবঙ্গের যে সমস্ত জেলা প্রশাসন দপ্তররা রয়েছে সেই সমস্ত দপ্তরদেরকে কিন্তু প্রত্যেকটা ডিএম অফিসে কিন্তু একটা করে চিঠি এসেছে নবান্ন থেকে। চিফ সেক্রেটারি কিন্তু পাঠিয়েছে চিঠি যে সমস্ত রকম প্রস্তুতি তাদেরকে রাখতে হবে, অথবা ডিএমদেরকে কড়া নির্দেশ এসেছে যে তাদেরকে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রাখতে হবে, সক্রিয় রাখতে হবে, পলিথিন থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত জিনিসপত্র যে লাগে ঝড়ের পরবর্তী কাজে সে সমস্ত কিন্তু জোগাড় করে রাখতে বলা হয়েছে ডিএমদেরকে। একেবারে বিক্রম, আরো একটি বিষয় জানার চেষ্টা করব, কোন কোন জেলায় উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর? দেখো, আবহাওয়া দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের যেরকম আলিপুরদুয়ারে জলপাইগুড়ি জলপাইগুড়ি রয়েছে এবং পাশাপাশি শিলিগুড়িতেও কিন্তু প্রভাব পড়তে পারে এবং মালদাতে যেরকম আমরা দেখেছি কাল রাতেও কিন্তু মালদাতে বৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে মালদা এবং উত্তর দিনাজপুরে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং মালদাতে কিন্তু আগামীকাল রাত্রেও কিন্তু ভালো বৃষ্টি হয়েছে এবং ঝোড়ো হাওয়াও হয়েছে আগামীকাল রাত্রে। বিক্রম, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের ছবি আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি এবং গতকালও যে ছবি আমরা দেখেছি মধ্যরাতেই কিন্তু ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় রেমাল এবং ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার পরে কিন্তু বেশ কিছু জায়গায় লাগাতার বৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে যে ছবি আমরা দেখতে পেয়েছি দক্ষিণবঙ্গে তার তুলনায় কিন্তু উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের ছবি দেখা না গেলেও আজ সকাল থেকে কিন্তু ঝোড়ো বাতাস বইছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে যে আজ বিকেল থেকে বা রাত থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাত কিন্তু চলতে পারে শনিবার পর্যন্ত, এমনটাও কিন্তু জানিয়েছে। অর্থাৎ বলা বাহুল্য যে এই রেমাল অর্থাৎ এই বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু পড়তে পারে উত্তরবঙ্গেও, তবে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার জন্য কিন্তু এই বৃষ্টিপাতের ফলেও যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় বা কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য কিন্তু আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা এবং তার জন্য হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে যাতে কোনো রকম কোথাও কোনো সমস্যা হলে যাতে সাধারণ মানুষ সেই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারে, যোগাযোগ করতে পারে, তাদের সমস্যার কথা জানাতে পারে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়তে পারে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তার ওপর একটা আশঙ্কা করে কিন্তু আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে রায়গঞ্জ পুরসভা। জরুরি ভিত্তিক মিটিং হয়েছে আমাদের রায়গঞ্জ পৌরসভায় আজকে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে নিয়ে আমরা মিটিং করেছি। আমরা বিগত দিনে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা ট্রেনিংয়ে পাঠিয়েছিলাম এই শহরের বেশ কিছু যুবককে, তাদের ফোন নাম্বার সবই আমাদের কাছে আছে। তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে নিয়ে মিটিং করলাম। আজকে রাত থেকে আমাদের অফিসের জরুরি পরিষেবা, মোবাইল পরিষেবা চালু থাকবে, ল্যান্ড টেলিফোন পরিষেবা চালু থাকবে। আমাদের স্টাফেরা ডিউটি করবেন, আমরাও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করব যাতে রায়গঞ্জে এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আমরা এবার নজর রাখবো উত্তর 24 পরগনার বসিরহাটে, সেদিকে নজর রাখবো এবং সেখানকার যে ছবি ডাসা নদী তার বাঁধ কিন্তু একদম আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, যাকে বলা চলে 600 ফুটের একটি বাঁধ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বা ধসে যেতে পারে, যার জেরে কিন্তু রীতিমতো আতঙ্ক কাজ করছে সেখানকার গ্রামবাসীদের এবং তার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। গ্রামবাসীরা নিয়ে রেখেছে আগাম প্রস্তুতি এবং প্রশাসনও কিন্তু তৎপর যে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো, একেবারে বসিরহাটের সন্দেশখালী থেকে রয়েছে, গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সিরাজুল, দেখো ডাসা নদীর যে বাঁধ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে, কি পরিস্থিতিতে রয়েছে বাঁধটি?
দেখো সুপর্ণা, যেটা জানি রেখে গতকাল যে রেমাল ঝড়ের যে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবে কিন্তু একাধিক নদীবাঁধ কিন্তু বেহাল দশা হয়ে আছে সন্দেশখালী থেকে শুরু করে হেমলগঞ্জে বিভিন্ন জায়গায়। গতকাল কিন্তু দু জায়গায় বাঁধ ভেঙে কিন্তু প্লাবিত হয়েছে বহু গ্রাম। পাশাপাশি দেখো বেশ কিছু জলোচ্ছ্বাস হওয়ার কারণে আজ যে ঝোড়ো হাওয়া এবং যে জলের যে উচ্চতা ভাব ছিল নদী গর্ভে, সেই উচ্চতা ঢেউয়ের কারণে কিন্তু ভেড়ি ছাপিয়ে কিন্তু প্রচুর জায়গায় জল কিন্তু ছাপিয়ে গ্রামে ঢুকে পড়েছে বিভিন্ন জায়গায়। পাশাপাশি দেখো ন্যাজাটের এলাকায় সেখানে কিন্তু প্রায় 600 ফুটের একটি নদী বাঁধ ডাসা নদী, সেই ডাসা নদীর বাঁধ কিন্তু 600 ফুট, সেটা কিন্তু খুব দুর্বল অবস্থা হয়ে আছে এবং খুব নড়বড়ে অবস্থা হয়ে আছে। জলোচ্ছ্বাস যেভাবে বাড়ছে সেইভাবে যে কোনো মুহূর্তে এই বাঁধ কিন্তু বসে যেতে পারে, ধসে যেতে পারে এবং ভেঙে যেতে পারে। তার কিন্তু আগাম প্রস্তুতি নিয়েছে গ্রামবাসী থেকে শুরু করে প্রশাসনিক পক্ষ থেকে আগাম প্রস্তুতি নিয়ে কিন্তু সেই বাঁধ মেরামতের কাজ কিন্তু যুদ্ধকালীন তৎপরতা কিন্তু শুরু করেছে। বাঁশ এবং বালির বস্তা দিয়ে গেছে বাঁধ গার্ডওয়াল করে চেষ্টা করছে এবং বাঁধ যাতে রাখা যায় সেই দিকে কিন্তু নজর রেখেছে প্রশাসন থেকে শুরু করে গ্রামবাসীদের এবং উপরমহলের নেতা নেতৃত্ব সমস্ত দিকে নজর। কিন্তু 600 ফুট বাঁধ যদি ভেঙে যায় তাহলে প্রচুর পরিমাণে একাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়ে জলের তলায় ভেসে যাবে, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। দেখো গ্রামবাসীরা কিন্তু তারা মিলিত হয়ে এবং পাশাপাশি প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা কিন্তু রীতিমতো জেসিবি দিয়ে এবং বাঁশ দিয়ে এবং সিমেন্ট বালির বস্তা দিয়ে সেখানে সেই বাঁধ মেরামতের কাজ কিন্তু ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতা হচ্ছে। পাশাপাশি দেখো সন্দেশখালীতে সেখানে কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি কিন্তু একাধিক জায়গায় পরিদর্শন করেন এবং যে ত্রাণশিবিরগুলো আছে সেখানে কিন্তু যান এবং পাশে ত্রাণশিবির মানুষের সঙ্গে কথা বলেন এবং মানুষের পাশে থাকার আশ্বাস দেন এবং পাশাপাশি তিনি কিন্তু একটা টোল ফ্রি নাম্বার দিয়ে আসেন, যদি কারো কোনো সমস্যা থাকে এই নাম্বারে ফোন করলে আমরা কিন্তু তৎক্ষণাৎ মুহূর্তে কিন্তু আমরা যে কোনো ব্যবস্থা আমরা নিয়ে নেবো, এটা কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দেখো বিকেলবেলা বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম তিনি কিন্তু সুকুমার মাহাতোর সঙ্গে নিয়ে তিনি কিন্তু সন্দেশখালীতে একাধিক জায়গায় কিন্তু পরিদর্শন করেন। নদী বাঁধ ভাঙা থেকে শুরু করে যে ডাসা নদীতে যেখানে 600 ফুট নদী বাঁধ খুব ভগ্নদশা হয়ে আছে সেখানটাও পরিদর্শন করেন, পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। দেখো 2011 সালে যে আয়লা ঝড় হয়েছিল সেই আয়লা ঝড়ের সময় কিন্তু তখনকার তৎকালীন ওই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে তোমার কাছে যে বিষয়টা নিয়ে জানতে চাইবো, এই ডাসা নদীর যে বাঁধ সেই বাঁধ যদি ভেঙে যায় তার জন্য আগাম যে প্রস্তুতি নেওয়া হয়েছে ঠিক কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে? দেখো সেখানে কিন্তু একাধিক মাটি যেমন কেটে নিয়ে যাচ্ছে, পাশাপাশি দেখো বস্তায় করে মাটি একদিকে ভরা হচ্ছে, একদিকে বস্তা সিমেন্টের বস্তায় করে কিন্তু বালি ভরে নিয়ে যাচ্ছে গাড়ি করে নিয়ে, সেখানে বাঁশ দিয়ে বাঁশ পাইলিং করে কিন্তু সেখানে সেই খাঁচা করে সেখানে কিন্তু বালির বস্তা দিয়ে কিন্তু গাঁট করে দেওয়া হচ্ছে যাতে বাঁধটা ধস না নামে এবং বাঁশের ছাপটও দেওয়া হচ্ছে পিছন দিক দিয়ে যাতে কোনো রকম বাঁধ যেন ভেঙে না যায় সেই দিকে সব রকমভাবে কিন্তু নিরক্ষা নিয়ে কিন্তু সব দিকে প্রশাসনের পক্ষ এবং গ্রামবাসীদের মিলিতভাবে কিন্তু সেই বাঁধ মেরামতের কাজ কিন্তু যুদ্ধকালীন তৎপরতা কিন্তু তারা কিন্তু করে যাচ্ছে। এখন দেখার বিষয় রাত্রে যে জোয়ার আসে সেই জোয়ারে বাঁধ কি রক্ষা পাবে সেটা কিন্তু দেখার বিষয়, কিন্তু সেই বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু একাধিক গ্রাম কিন্তু প্লাবিত হবে এবং ক্ষতির আশঙ্কা কিন্তু অনেকটাই বাড়িয়ে যাবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। একেবারে তুমি যেমনটা বললে যে যদি বাঁধ ভেঙে যায়, যদি প্লাবিত হয়, সেক্ষেত্রে কিন্তু গ্রামের মানুষরা অনেকটাই আশঙ্কায় থাকবেন বা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? দেখো প্রশাসনের তৎপরতা কিন্তু প্রশাসনের থেকে বসিরহাট থেকে কিন্তু একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, পাশাপাশি 3 থেকে 4খানা নাম্বার দেওয়া হয়েছে এবং বিপর্যয় মোকাবেলার টিম এবং এনডিআরএফের টিম, দুটো টিম কিন্তু তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ করছে এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে। এখন গ্রামবাসী সেখান থেকে বেশ কিছু গ্রামবাসী কিন্তু গতকাল রাত্রে সেখান থেকে কিন্তু বাইরে তারা কিন্তু স্কুলে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে, সেখানে কিন্তু তাদের যেমন জেনারেটরের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা করেছে এবং খাবারের ব্যবস্থা করেছে। দেখা যাচ্ছে শিশুদের জন্য তাদের কিন্তু ফুড জাতীয় প্রোটিন যা দুধ এবং ওষুধ যাবতীয় সব কিছু সেই স্কুলের মধ্যে ত্রাণ শিবির কিন্তু বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কিন্তু সেই বাঁধ মেরামতের জন্য কিন্তু যদি বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু একাধিক গ্রাম কিন্তু ধসে যাবেন এবং একাধিক জলের তলায় কিন্তু তলিয়ে যাবেন বলে এমনটা খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেখো যারা সেখান থেকে বেরিয়ে এসছে, যেখানে নিরাপদ আসছে আশ্রয় নিয়েছেন, তারা তো এখন বাড়িতে নেই, তাদের একাধিক বাড়ি কিন্তু এর মধ্যে কিন্তু বেশ কিছু বাড়ি ভেঙে গেছে, পাশাপাশি কারো পেপারের চাল উড়ে গেছে, তারাও ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। তাদের বাড়ির যে সরঞ্জাম ছিল সেটুকু কিন্তু এই নদী বাঁধ যদি ভেঙে যায় সেই বাড়িতে যেটুকু তাদের যেটুকু আছে পয়সা করি বা যে জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে এবং তারা কিন্তু অনেকটা ক্ষতির মুখে পড়েন বলে অনুমান করা হচ্ছে। একেবারে সিরাজুল, আরো একটি বিষয় জানার চেষ্টা করব, গতকাল রেমালের যে তাণ্ডব পড়েছে তার প্রভাবে কিন্তু আজ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জেলায় কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, কোথাও জল জমে গিয়েছে, কোথাও বিদ্যুৎ সংযোগ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে ঠিকই আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, এই মুহূর্তে ঠিকই আবহাওয়ার আপডেট রয়েছে?
দেখো সুপর্ণা, সকাল থেকে কিন্তু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, বেলা যত বাড়ছিল বৃষ্টির পরিমাণও ঠিক ততটাই বাড়ছিল। পাশাপাশি দেখো সকালে কিন্তু হালকা হাওয়া ছিল, কিন্তু দুপুর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু হাওয়ার গতিবেগটা অনেকটাই দমকা হাওয়ার পরিণত হয় এবং বেশ কিছু দমকা হাওয়া চলে, যার কারণে কিন্তু নদী বাঁধে যে জোয়ারের যে যখন দুপুরবেলা সেই সময় কিন্তু উত্তাল হয়েছিল কিন্তু নদী বক্ষ। পাশাপাশি দেখো সেখানে কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু বৃষ্টি কিন্তু থামেনি, সেই বৃষ্টি কিন্তু অনবরত সকাল থেকে কিন্তু হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছি এখন বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, অনবরত বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে সকাল থেকে। এখন ঝোড়ের হাওয়ার বেগটা কিন্তু খানিকটা কমলেও কিন্তু হাওয়ার গতিবেগ কিন্তু যথেষ্ট আছে এখনো পর্যন্ত। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে এই যে ঘটনা, এই রেমালের কারণে বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে এবং তার প্রভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গা। এবং ডাসা নদী, যার কথা বলছিলাম, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, টোকতলা ডাসা নদী, সেখানে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে একটি বাঁধ, 600 ফুটের একটি বাঁধ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং সেই বাঁধ যে কোনো মুহূর্তে কিন্তু ধসে যেতে পারে এবং তার কারণে কিন্তু আগাম প্রস্তুত রয়েছে প্রশাসন। এবং এই বাঁধ যদি ধসে যায় সেক্ষেত্রে প্লাবিত হতে পারে গোটা গ্রাম এবং তার ফলে কিন্তু বিশেষ একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং তার কারণে একটা আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছে গোটা গ্রামবাসীদের মধ্যে। এবং যদিও বা এই আশঙ্কাকে মাথায় রেখেই কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে বিভিন্ন জায়গায় তারা চলে যাচ্ছেন যাতে কোনো রকম সমস্যা না হয়। তবে ইতিমধ্যেই কিন্তু বাঁধ মেরামতের কাজ চলছে, যাতে কোনো রকমভাবে সমস্যা হলে সেই বাঁধ মেরামতি করা যায়, সেই মেরামতের কাজ কিন্তু এখন যে ছবি যেটা জানতে পারলাম এই মুহূর্তের আপডেট, যে বাঁধ মেরামতির কাজ কিন্তু চলছে এখন। ক্ষয়ক্ষতি হচ্ছে রাত থেকেই, মানে সকালবেলা থেকেই হচ্ছে, কারেন্ট নেই, এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, গাছ ভেঙে গেছে, পথে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ। কারেন্ট নেই? না, কারেন্ট নেই, কাল থেকে কারেন্ট নেই। সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে কারেন্ট নেই, মানুষের যাতায়াতের অসুবিধা হয়ে গেছে। ওইখানে হয়েছে মোটামুটি ইলেকট্রিক তার পড়ে গেছে, গাছ কেটে গেছে, কালকে থেকে বিদ্যুৎ সংযোগ নষ্ট, তারপরে ইলেকট্রিক আসছে না ঠিক মতো। আমরা কাজ করি, তারপর আজকে আবার মানে এর জন্য ইলেকট্রিকের জন্য বন্ধ হয়ে আছে কাজটা। ঝড়ে কি মানে ক্ষতি হয়েছে? মেন ক্ষতি হয়েছে তারের সমস্যা হয়েছে, গাছ বাড়ির গাছ টাছ পড়ে গেছে, রাস্তাঘাট বন্ধ হয়েছিল। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বসিরহাটের সুন্দরবনের একাধিক জায়গা এবং তার কারণে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী এবং সেই পরিদর্শনকে কেন্দ্র করে কিন্তু যেমনটা জানা গিয়েছে তারা আশ্বাস দিয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল ও বিজেপির প্রার্থী হাজি নুরুল এবং রেখা পাত্র রেমালের দাপটের পর হিঙ্গলগঞ্জ সন্দেশখালীর নদীবাঁধ পরিদর্শন করেন তারা, পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, সিরাজুল রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে বসিরহাটের সুন্দরবনে যে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপি এবং তৃণমূলের প্রার্থী পরিদর্শনে গিয়েছিলেন ঘটনাস্থল এবং তাদের পাশে থাকার জন্য ঠিক কি আশ্বাস দিয়েছেন। রেখাপাত্র কিন্তু সেখানে কিন্তু সন্দেশখালী বিভিন্ন জায়গায় নেয় এবং সন্দেশখালী বিভিন্ন জায়গায় যান এবং সাধারণ মানুষ যেসব জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে সেসব জায়গায় যান এবং সাধারণ গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন, তাদের সমস্যা সুবিধা অসুবিধা সব কিছু শোনেন এবং পাশাপাশি একটা নাম্বারও দিয়ে এসেছেন তিনি, যে কোনো সমস্যা হলে, কোনো দুর্যোগের কোনো সমস্যা হলে বা কোনো অসুবিধায় পড়লে সেখানে ফোন করতে বলেছে, যে তড়িঘড়ি তারা কিন্তু ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু আশ্বাস দিয়ে এসেছেন রেখাপাত্র। দেখো, তৃণমূলের যে প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম, তিনিও কিন্তু সেম আশা দিয়ে এসেছেন এলাকার সাধারণ মানুষকে। সন্দেশখালী নেজার এলাকায় গিয়ে কিন্তু তিনি এলাকা পরিদর্শন করেন এবং যে 600 ফুট নদীবাঁধ ভাঙার পথে এবং যে দুর্বল যে নদীবাঁধ সেটাও কিন্তু তিনি পরিদর্শন করেন। পাশাপাশি এর যেসব ত্রাণ শিবিরগুলো আছে সেখানেও যান, তাদের সঙ্গে কথা বলেন এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস এবং নদীবাঁধ যত দ্রুত সম্ভব মেরামত করা যায় তার সব রকম কিন্তু চেষ্টা করবেন বলেছেন হাজি নুরুল ইসলাম। পাশাপাশি আগামী দিনে যাতে কংক্রিটের বাঁধ হয় সেদিকটাও নিয়ে কিন্তু তিনি আশ্বাস করেছেন, এমনটা কিন্তু সূত্রের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেখো, গত 24 ঘন্টা, গত 2 দিন কেটে গেছে টোটাল সন্দেশখালী
সন্দেশখালী এলাকা এবং বসিরহাটের মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু গত দুদিন ধরে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন। এখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু নাজেহাল হয়ে পড়েছেন। ইতিমধ্যে মোবাইল তাদের কিন্তু নেটওয়ার্ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে, কারণ তারা কিন্তু মোবাইলে চার্জটুকু পর্যন্ত দিতে পারছে না, যেহেতু দুদিনের বেশি কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সেখানে একাধিক পোল কিন্তু ভেঙে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুতের একাধিক তারও ছিঁড়ে গেছে গাছ পড়ে। সেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বসে তারা কিন্তু দুর্যোগের মধ্যে পড়েছেন। একদিকে এক চিন্তার ভাস ছিল যে রেমাল ঝড় কীভাবে আসবেন এবং যে দুর্যোগ যে বর্ষা চলছে তাতে করে মানুষ বাড়ি থেকে বাড়াচ্ছে পারছে না, কিন্তু যোগাযোগ মাধ্যম সেটাও কিন্তু বন্ধ পথে চলেছে, কারণ ডেইলি বিদ্যুৎ না থাকলে তারা কিন্তু মোবাইলগুলো পর্যন্ত চার্জ দিতে পারছেন এবং কোনো জায়গায় যোগাযোগ করতে পারছেন না। এরপরে যদি ইলেকট্রিক বিদ্যুৎ সাপ্লাই ঠিকমতো না হয় তাহলে কিন্তু মানুষ আরও অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হবে বলে এমনটা বসিরহাট থেকে সূত্রমত খবর পাওয়া যাচ্ছে। সুপর্ণা। একেবারে সিরাজুল, দেখো আরো একটি বিষয়, 1 জুন রয়েছে শেষ দফার নির্বাচন, অর্থাৎ সপ্তম দফার নির্বাচন। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এই ঘূর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব কোথাও গিয়ে কি নির্বাচনে পড়বে? দেখো, নির্বাচনে কিন্তু ইতিমধ্যে কিন্তু নির্বাচনকে সামনে রেখে কিন্তু যে ক্ষেত্রে একাধিক দুর্যোগ কিন্তু সন্দেশখালীতে হয়ে গেছে, সেখানে কিন্তু একাধিক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, তিনি ঘটনাস্থলে দর্শন করেছেন। পাশাপাশি তৃণমূলের প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম তিনি কিন্তু দেখো 2011 সালে যখন আয়লা ঝড় হয়েছিল সেই সময় শেখ হাজি নুরুল কিন্তু বিধায়ক ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের। সেই বিধায়ক থাকালেন তিনি কিন্তু আয়লা ঝড়ের সময় কোমর জলে নেমে তার ত্রাণ মাথায় করে নিয়ে বাড়ি বাড়ি দিয়ে পৌঁছে দেওয়ার সেই ছবি দেখা গিয়েছিল সেই সময়। কিন্তু 2024-এ ফের আবার সেই হাজি নুরুল তিনি কিন্তু আবার লোকসভা ইলেকশনে তিনি কিন্তু দাঁড়িয়েছেন। এখন দেখার বিষয়, সন্দেশখালীতে তৃণমূলের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষে যাওয়া হচ্ছে, তাদের কাছে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে কিন্তু একই আশ্বাস দেওয়া হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকার জন্য। এখন দেখার বিষয় সন্দেশখালী কোন দিকে যায় সেদিক কিন্তু নজর থাকবে, যে 1 জুন যে সপ্তম দফা শেষ দফা ভোট আসছে, সন্দেশখালী কোন দিকে মোড় নেয় সেদিকেও আমাদের নজর থাকবে ট্রাইব টিভি বাংলার ক্যামেরা। সুপর্ণা। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে আজ সন্দেশখালীর অর্থাৎ বসিরহাটের সুন্দরবনে যান তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী, তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম এবং রেখা পাত্র বিজেপি প্রার্থী, তারা যান সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে কথা বলেন এবং যে বাঁধগুলি রয়েছে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী যে নদী বাঁধ তা পরিদর্শন করেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী। আর সন্দেশখালী, ধামাখালী, সরবেরিয়া, বেরমজুর বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম। সঙ্গে ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। অন্যদিকে বিজেপি প্রার্থী রেখা পাত্র হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি, দুলদুলি ও সন্দেশখালীর একাধিক এলাকা পরিদর্শন করেন। ওই দুলদুলি পাড়ার থেকে 2-3 জায়গা থেকে আমাকে ফোন করেছিলেন, ওনাদের নদীর বাঁধ ভেঙে গেছেন, নোনা জল ঢুকে গেছেন, তারা কিছু ঘর বাড়িও ভেঙে গেছেন। তো আমরা এসে দেখি এখানে ভেসাল লক আউট জারি করা, কালকের থেকে আমরা পার হতে পারলাম না। তার জন্য আমরা যারা বিপদগ্রস্ত মানুষ তাদের জন্য আমরা হেল্পলাইন নাম্বারে আমাদের নাম্বার দিয়ে রেখেছি, তারও যদি কোনো প্রয়োজন হয় আমাদের কাছে অবশ্যই সাহায্যের জন্য ফোন করতে পারে। আমাদের যতটুকু করার আমরা চেষ্টা করব ওনাদের জন্য। 2009-এ নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যেই আয়রা শুরু হয়েছিল। সেই আয়রায় আমি প্রত্যক্ষভাবে মানুষের সাথে ছিলাম। আমার সুকুমার মাহাতো এমএলএ, আমার নেতৃত্ব, সবাই আমরা ছিলাম সন্দেশখালী। আমরা মানুষের পাশে ছিলাম, মানুষ সেই কথাটা আজও মনে রেখে দিয়েছে। আবার কপাল ভালো, আজকে পরিহাস 26শে মে থেকে আবার শুরু হলো আয়লা 24শে মে। সেই সময় আমি পেয়েছি আমার সাথে দেখে সন্দেশখালী। আমি আজকে এই দুর্গত অবস্থায় আমি বেরিয়েছি, এই মানুষগুলো কীভাবে আছে কী হচ্ছে দেখি। আমার সুকুমার মাহাতো সকাল থেকে কাজ করছে, এমএলএ, আমাদের দিলীপ আছে, সবাই আছে এখানে, সিদ্দিক সাহেব আছে। এবার যে খবরের দিকে নজর রাখবো, একেবারে বাচ্চা বদল হয়ে গেল। কোথায়? কোচবিহারের MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে মাতৃবিভাগের ঘটনা। বাচ্চা বদল করে দেওয়ার অভিযোগ উঠেছে কোচবিহারের হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবং এই গোটা ঘটনায় কিন্তু একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা হাসপাতাল চত্বরে এবং এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে তাদের লিখতে ভুল হয়েছিল,
যে ঘটনাটি ঘটেছে বাচ্চা বদল করে দেওয়ার ঘটনা, এমনই অভিযোগ উঠেছে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃ বিভাগে। গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে অভিযোগের তীর। এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে প্রতিনিধি বিপুল দাস। তার থেকে জানার চেষ্টা করব যে ঠিক কি ঘটেছে কোচবিহারের যে হাসপাতালে বাচ্চা বদলের ঘটনাটি ঘটেছে, ঠিক কি ঘটনা ঘটেছে। হ্যাঁ দেখো সুপর্ণা, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে পিয়ালি শীল নামে এক গর্ভবতী মহিলা কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে। জানা গেছে আজ সকালে কিন্তু ওই প্রসূতি মহিলা একটি সন্তান প্রসব করেন। অভিযোগ, সেই সময় কিন্তু মাতৃমার পক্ষ থেকে জানানো হয় ওই গর্ভবতী মহিলা একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। পরবর্তীতে যখন পরিবারের লোকদের হাতে সেই শিশুটি তুলে দেওয়া হয়, সদ্যজাত শিশুটি, তখন দেখা যায় সেই শিশুটি কিন্তু কন্যা সন্তান। তারপরেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় মাতৃমার সামনে। রীতিমতো কিন্তু সেই খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশে চলে আসেন ঘটনাস্থলে। পরবর্তীতে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের MS ভর্তি ডক্টর রাজীব প্রসাদ কিন্তু জানান, যিনি রেজিস্টারে লিপিবদ্ধ করেছেন তিনি ভুল করে কন্যা সন্তানের জায়গায় ছেলে সন্তান লিখে দিয়েছেন। এই ভুলটা কিন্তু ওই নার্সের দ্বারাই হয়েছে, যিনি কিনা রেজিস্টারে লিপিবদ্ধ করেছেন। সুপর্ণা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে বাচ্চা বদলের যে অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে, সেদিকে সেই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার আমরা নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রোড শো করছেন, সেদিকে নজর রাখবো। বড়বাজারে জনসভা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, এবং তারপরে এই জনসভা, এই রোড শো, সেদিকে আমাদের নজর রয়েছে। একটু আগে জনসভা করছিলেন, তারপরেই রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আমরা দেখছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করছিলেন এবং তারপরেই রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরে রোড শোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফায় রয়েছে নির্বাচন এবং সেই নির্বাচন 1 জুন হবে, এবং সেই নির্বাচনকে পাথেয় করেই প্রচার পর্ব সাধছে তৃণমূল সুপ্রিমো। এবং যেমনটা জানা গিয়েছে, প্রার্থীর সমর্থনে আজ জনসভা করেছেন বড়বাজারে এবং তারপরেই রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, রোড শো করছেন, তার সঙ্গে রয়েছে তৃণমূল কর্মীরা। এবং যে ছবিটা দেখা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু বৃষ্টি পড়েছে এবং ভেজা রাস্তাতে তিনি কিন্তু রোড শো করছেন। এই মুহূর্তের যে ছবি, সে ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ট্রাইব টিভি বাংলার পর্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন, এবং তার সঙ্গে কিন্তু একেবারে কিন্তু প্রচুর কর্মী সমর্থক তার সঙ্গে পা মিলিয়েছে। এবং যে ছবি দেখা যাচ্ছে, কর্মী সমর্থকেরা তার সঙ্গে পা মিলিয়ে পথসভাতে হাঁটছেন। কলকাতা উত্তরে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি জনসভা করেছেন কিছুক্ষণ আগেই, এবং এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে তিনি রোড শো করছেন।